শুভ অপরাহ্ন। আজকে এই অনুষ্ঠানে মধ্যমণি বা আমাদের পত্র বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল আলম এই অনুষ্ঠানের সভাপতি। এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসিত কুমার সাহা, সেক্রেটারি বা সম্পাদক। আমাদের পরিচালনায় আছেন খুবই জনপ্রিয় টিচার, তোমাদের ইয়াং টিচার এবং সুদর্শন সাবলীল বক্তৃতার অধিকারী মিস্টার রাসেল চা। আমি সকলের আজকের আমাদের সভাপতির অনুমতি ক্রমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরু করব। আজকে এই বক্তৃতার বিষয়বস্তুটা কি? জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি বিতর্ক 2025। বিতর্ক বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় বা দেশীয়ভাবে আমরা উদ্যোগ নিতে পারি, ব্যক্তি পর্যায়ে আমরা কি করতে পারি, এগিয়ে আসতে পারি। অনলি ফর গভর্নমেন্ট নট অ্যাকসেপ্টেড, ঠিক আছে, বা ইম্পসিবল, সম্ভব না। তা আমরা যদি ব্যক্তি পর্যায়ে আসতে পারি। আজকে যে পক্ষে বক্তৃতা রাখবেন প্রধান বক্তা হ্যাপি আক্তার নবম শ্রেণী, আমিনা আক্তার সপ্তম শ্রেণী, উপাসনা দাস নবম শ্রেণী, তামান্না আক্তার সপ্তম শ্রেণী। আর বিপক্ষে দলে যারা আছেন তারা হলো আবিদা রহমান মুহা দশম শ্রেণী, সাকিব আল হাসান নবম শ্রেণী, তাহমিনা আক্তার অষ্টম শ্রেণী, মেহেদি হাসান দশম শ্রেণী। আর আজকে আমাদের বিজ্ঞ তিনজন বিচারক কমিটি আছে, তাদের বিচারের দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে হয় এবং সবাই যাতে সুষ্ঠু বিচার পায় সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পক্ষে প্রথম বক্তা হলো হ্যাপি আক্তার, তাকে তার বক্তৃতা বা যুক্তি বর্ণনের জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বিচারক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও প্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি আজকের আলোচ্য বিষয়ের পক্ষে বক্তব্য দিতে উঠেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। বিংশ শতাব্দীতে মানব জাতি যখন সভ্যতার চরম শিখরে, তখন পরিবেশ আমাদের ঠেলে দিয়েছে মহাবিপর্যয়ের দিকে। পরিবেশে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে প্যারিস চুক্তি, কপ সম্মেলন, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, ডেনমার্কের কোপেনহেগেন ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এই সংকটে বাস্তব ফলাফল বন্যা, খরা, নদী ভাঙন, কৃষির ক্ষতি, রোগবালাই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধি, এসব তো ঘটছে আমাদের গ্রামে, আমাদের শহরে। কাজে আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়ন করতে হবে স্থানীয় পর্যায়ে। দ্বিতীয়ত, স্থানভিত্তিক সমস্যার সমাধানে স্থানীয় উদ্যোগ অপরিহার্য। স্থানীয় জনগণ যদি সচেতন না হয়, তবে আন্তর্জাতিক কোনো উদ্যোগ মাটি নামার আগে মুখ থুবড়ে পড়বে। ধরুন, নেত্রকোনা কোনো অঞ্চলে প্রতি বছর নদী ভাঙন হয়ে আসছে। আন্তর্জাতিক কোনো সংস্থা কি জানে সেখানে কোন বাঁধ দুর্বল, সেখানে কি ধরনের মাটি, লোকজন কোথায় সরে যাচ্ছে? না, এসব জানে না। এসব জানে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের কৃষক, আমাদের স্থানীয় প্রশাসন। কাজে স্থানীয় উদ্যোগ হতে পারে সবচেয়ে কার্যকর। মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রেট অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু যেভাবে পরিবর্তন শুরু হয়েছে, তাতে বিশ্বের স্বল্প উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। আর এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে। জাতিসংঘ তার সতর্ককে বলেছে, পরবর্তী 50 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে তাতে বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী এলাকা প্লাবিত হবে। ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে 2030 সালে নদীর প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে, ফলে এশিয়ার পানি স্বল্পতা দেখা দেবে। 2050 সালের মধ্যে প্রায় 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা, ঝড়, অনাবৃষ্টি ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, যা ইতিমধ্যে বাংলাদেশে অনুভূত হচ্ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে বলা যায় মানুষ নেতিবাচক কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে বিশেষ করে নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাস ও কার্বন ডাই অক্সাইড উপস্থিতি মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় উদ্যোগ মাধ্যমে পৃথিবী ও তার পরিবেশকে এবং সেই সঙ্গে বাংলাদেশের মতো দেশসমূহকে এবং বিশ্ব উষ্ণ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন কাঠ, কয়লা পোড়ানো, গাছ কাটা, কলকারখানা ধোয়া ইত্যাদির কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় মানুষ যদি এসব বিষয়ে সচেতন না হয় তবে জলবায়ু পরিবর্তন করা আন্তর্জাতিক পর্যায়ে একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে সমকালীন পরিবর্তন নিয়ে সবাই খুব চিন্তিত, কারণ এই পরিবর্তন ঘটছে দ্রুত এবং এই পরিবর্তন একটি বড় কারণ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে মানুষের ক্রিয়াকর্ম। 100 বছরের পূর্বের গড় তাপমাত্রার তুলনায় প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীগণ কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন যে 21 শতকের সমাপ্তিকালের মধ্যে গড় তাপমাত্রা প্রায় আরো অতিরিক্ত 2.5 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এর ফলে পর্বত উপরিভাগে জমাকৃত বরফ এবং মেরু অঞ্চলে হিমবাহ দ্রুত গলনের কারণে সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ধরুন পূর্বতলা আগে অঞ্চলে একটি হাসপাতাল দরকার, কারণ সেখানকার দরিদ্র জনগোষ্ঠী টাকার অভাবে শহরে গিয়ে চিকিৎসা করতে পারে। এখন যদি এই এলাকার স্থানীয় জনগণ একজোট না হয় তাহলে কিন্তু ওই এলাকা হসপিটাল প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেমন এই জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ প্রয়োজন। তাছাড়া আমার বিপক্ষ বন্ধু মনে হতে পারে এই ছোট ছোট স্থানীয় উদ্যোগ কিছু করতে পারবে না, কিন্তু বিপক্ষ বন্ধু জানে না এই ছোট ছোট উদ্যোগই বিশ্ব পাল্টে দিতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উদ্যোগ সফল হতে পারে না। যদি আমরা আমাদের শিক্ষার্থী, হাট বাজারের মানুষ, মন্দির, স্কুল, মসজিদ এসবকে সম্পৃক্ত করতে না পারে তাহলে আন্তর্জাতিক অনুদান ও পরিকল্পনা ব্যর্থ হবে। যেমন স্কুলের সবুজ পাঠশালা কর্মসূচি, গ্রামের যুবকদের নিয়ে বৃক্ষরোপণ ও প্লাস্টিক মুক্ত বাজার এসবই স্থানীয় উদ্ভাবন। চতুর্থত, অনেক সময় দেখা যায় সরকারি বা আন্তর্জাতিক প্রকল্পে স্থানীয় বাস্তবতা অপেক্ষিত হয়, ফলে অর্থ বিকল্প হয়, অর্থ অপচয় হয়। তাই স্থানীয় উদ্যোগ পরিকল্পনা এবং নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে। প্রথমেই বলি, জলবায়ু পরিবর্তন কোনো দেশের একক সমস্যা নয়, এটি একেবারে বৈশ্বিক। আপনি হয়তো গ্রামের ধারে বনায়ন করছেন, অথচ পাশের দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র 1000 টন কার্বন বাতাসে ছাড়ছে। আপনি একটি পলিথিন না ফেললেও বড় বড় রাষ্ট্র 1000 টন প্লাস্টিক সমুদ্রে ফেলছে প্রতিদিন। তাহলে প্রশ্ন হলো, স্থানীয় উদ্যোগ দিয়ে কিভাবে বৈশ্বিক দূষণের ভার কমানো সম্ভব? দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যার মোকাবেলা প্রয়োজন আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক সম্মেলন, যেমন কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির উন্নয়ন। এই সব কিছুই আন্তর্জাতিক অর্থায়ন ও কারিগরি সহায়তা ছাড়া সম্ভব নয়। তৃতীয়ত, স্থানীয় উদ্যোগের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো অর্থ ও দক্ষ জনবলের অভাব। আন্তর্জাতিক সংস্থাগুলোর বরাদ্দ, যেমন গ্রিন ক্লাইমেট ফান্ড, ইউএনএফসিসি বা আইপিসিসি না থাকলে অনেক দেশই কেবল পরিকল্পনার কাগজেই আটকে যেত। চতুর্থত, আন্তর্জাতিক চুক্তি যেমন প্যারিস চুক্তি রাষ্ট্রগুলোকে বাধ্য করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে। এই চাপ, এই জবাবদিহিতা স্থানীয়ভাবে কখনোই তৈরি হয় না। স্মরণ করুন, বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো দুর্যোগ আসে কোনো গ্রামের সীমা দেখে নয়, সেগুলো আসে আন্তর্জাতিক কারণে। তাই প্রতিকারের মূল নেতৃত্ব আন্তর্জাতিক মহলকেই দিতে হবে। সমাপ্তি টানছি এই কথায়, স্থানীয় উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু তা একা যথেষ্ট নয়। মূল চালকের আসনে বসতে হবে আন্তর্জাতিক উদ্যোগকে। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব যদি এক হয় তবেই আমরা রক্ষা পাবো। ধন্যবাদ, সত্যের পক্ষেই থাকুন। Thank you. স্থানীয় উদ্যোগ অপরিহার্য। স্থানীয় সমস্যা, স্থানীয় সমাধান। হাটদর নদী মনোবলনত বৃদ্ধি, অতিবৃষ্টি, অধিক খরা এসব জলবায়ু প্রভাবের কোনো ফল যা স্থানীয়ভাবে দেখা যায় সেগুলো প্রতিক্রিয়ারও স্থানীয় বাস্তবতা ও সংস্কৃতির মাথায় রেখে করতে হবে। যখন স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রয়োগ কারণ পৃথিবীতে বদলাতে হবে। ধন্যবাদ। Thank you. নবম শ্রেণী বিচারক মণ্ডলী ও প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সাকিব হাসান। আজকের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক।
আমি আজকের বিতর্কের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছি। আমরা সবাই একমত, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, কিন্তু প্রশ্ন হলো ওই বৈশ্বিক সংকট মোকাবেলায় আসলে কোন উদ্যোগ বেশি প্রয়োজন। আমাদের অবস্থান স্পষ্ট, এটি আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া সম্ভব নয়। প্রথমত, জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলো আন্তর্জাতিক। বিশ্বের কিছু উন্নত দেশ যেমন চীন, ভারত, আমেরিকা ইত্যাদি বিশ্বের অধিকাংশ কার্বন নিঃসরণের কারণ। বাংলাদেশের মতো দেশের অবদান খুবই সামান্য। তাহলে সমস্যার মূল সৃষ্টি যেখানে প্রতিকার সেখান থেকে আসতে হবে। স্থানীয় মানুষ গাছ লাগিয়ে কি চীন বা আমেরিকায় ভারতের মতো কারখানা ধোঁয়া নিঃসরণ করতে পারবে? বাংলাদেশের প্রয়োজন এটা বিশ্বব্যাপী পরিচালনা করা। দ্বিতীয়ত, স্থানীয় উদ্যোগ বাস্তবায়নের সক্ষমতা সীমিত। আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলে পর্যাপ্ত জনবল বা প্রযুক্তি নেই। জলবায়ু অভিযোজন আন্তর্জাতিক সহায়তা সমাজের মধ্যে সম্ভব। প্রমোশনের প্রয়োজন আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা ও বিশাল বাজেট, যা শুধুমাত্র বৈশ্বিকভাবে আনতে হবে। আমরা আন্তর্জাতিকভাবে বলতে চাই যে আমাদের 2050 সাল পর্যন্ত যে সমুদ্র পৃষ্ঠের পানি বৃদ্ধি পাবে তার রুখে দাঁড়াতে আমাদের প্রয়োজন বিশাল বাজেট, যা বাংলাদেশ থেকে উন্নত করা সম্ভব নয়। আমাদের এই বাজেট সুনিশ্চিত করতে হলে আমাদের আন্তর্জাতিকভাবে এটির জন্য লড়াই করতে হবে। তার জন্য প্রয়োজন $555 মিলিয়ন। এটি শুধু দেশব্যাপী নয়, আন্তর্জাতিকভাবে এটি সমাধান না করলে এটি সমাধান হবে না। তৃতীয়ত, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশে আজ জলবায়ু পরিবর্তনের শিকার, জলবদ্ধতা, লবণাক্ততা, বন্যা, খরা, অথচ এসবের জন্য দায়ী উন্নত বিশ্ব। তাদের দায় স্বীকার করে অর্থ ও প্রযুক্তি সহায়তা না দেয় তবে পর্যায়ে উদ্যোগ নিয়ে লাভ কি? সেটা তো শুধুমাত্র সমস্যার ভার চাপিয়ে দেওয়া মাত্র। আমাদের বাংলাদেশে এখন নদীমাতৃক দেশ। এই দেশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য নদী। অন্যান্য দেশে বরফ প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে সমুদ্র পৃষ্ঠে যায়। তখন এই পানির প্রবাহের ফলে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের পানি বৃদ্ধি পাবে এবং এই বৈশ্বিক সংকট যদি আমরা আন্তর্জাতিকভাবে রুখে না দাঁড়াই তবে বাংলাদেশে এই সমস্যা এমন নয় যে এটি গ্রাম বা শহরে একটা সমাধান করি। এটি সম্পর্কে বৈশ্বিক প্রতিরোধ প্রয়োজন পড়ে। সম্মিলিত সংস্থা যেমন জাতিসংঘ, IPCC বা COP সম্মেলন এগুলি বড় সিদ্ধান্ত নিতে পারে এবং বিশ্বব্যাপী প্রয়োগ করতে পারে। পরিশেষে বলবো, জলবায়ু পরিবর্তনের মতো বিপর্যয়ের সামনে কেবল স্থানীয় উদ্যম যথেষ্ট নয়। এটি সমুদ্র তলের উচ্চতা, পানি বৃদ্ধির মতো বৈশ্বিক ইস্যু, যেখানে সমাধানও আসতে হবে বৈশ্বিকভাবে। তাই আমরা বলছি এই সমস্যার মোকাবেলায় একমাত্র কার্যকর পথ হলো আন্তর্জাতিক উদ্যোগ, স্থানীয় প্রচেষ্টা নয়। ধন্যবাদ। আজকে উপস্থিত সম্মানিত বিচারকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং প্রিয় বন্ধুরা, সবাইকে নমস্কার, শুভ সকাল। আমি উপাসনা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের পক্ষে কথা বলতে উঠেছি। প্রথমেই বলি, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব প্রথমত হয় স্থানীয় পর্যায়ে, যেমন খরা, বন্যা, লবণাক্ততা বা ফসলহানি কিংবা স্বাস্থ্য ঝুঁকির মাধ্যমে। আর তাই এর মোকাবেলায় শুধু আন্তর্জাতিক চুক্তি ও আলোচনায় বসে থাকলে চলবে না, প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগ। প্রথমত, স্থানীয় মানুষই সবচেয়ে আগে জলবায়ু ক্ষতি টের পায়, তাই তারই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কার্যকর সমাধানের জন্য। যেমন বাংলাদেশ উপকূলীয় এলাকার বাসিন্দারা নিজেরাই বন্যা প্রতিরোধে উঁচু বাঁধ, সাইক্লোন সেন্টার এবং ভাসমান বাগান তৈরি করছে। তৃতীয়ত, স্থানীয় উদ্যোগ বাস্তবায়নের সময় ও অর্থ ব্যয় কম হয়। আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়নের দীর্ঘ সময় ও জটিল প্রক্রিয়া রয়েছে, সেখানে স্থানীয় সরকার, NGO, স্কুল, কলেজ, কৃষক বা পাড়ার যুবকরা দ্রুত এবং সহজে প্রকল্প হাতে নিতে পারে। তৃতীয়ত, স্থানীয় উদ্যোগ পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ। যখন স্কুলে পরিবেশ শিক্ষা, বনায়ন অভিযান, বস্ত্র ব্যবস্থাপনা বা প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন হয়, তখন শিশু থেকে বৃদ্ধ সবাই সচেতন হয়। চতুর্থ, আন্তর্জাতিক সহযোগিতা তখনই কার্যকর হয় যদি স্থানীয় স্তরে তার সঠিক প্রয়োগ হয়। আন্তর্জাতিক ফান্ড বা প্রযুক্তি এলেও তার সুফল মিলবে না যদি স্থানীয় মানুষ তা গ্রহণে সক্ষম না হয়। সুতরাং আন্তর্জাতিক উদ্যোগ যেমন দরকার, তেমনি স্থানীয় উদ্যোগ না থাকলে তা অর্থহীন হয়ে পড়ে। আমাদের প্রয়োজন একত্রে কাজ করা। উপর থেকে যেমন পরিকল্পনা হবে, নিচ থেকে তেমনি প্রতিক্রিয়া ও বাস্তবায়নও হতে হবে। এই জন্যই আমি দৃঢ়ভাবে বলছি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ বাঁচুক, পরিবেশ বাঁচুক। থ্যাংক ইউ। এবার আমি বিপক্ষের দিকে বলতে তাও একটা
সামনে সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আমি তাহমিনা আক্তার আজকের আলোচ্য বিষয়ে বিপক্ষ বক্তব্য উপস্থাপন করছি। আমরা সবাই জানি জলবায়ু পরিবর্তন একটি সীমাহীন বৈশ্বিক সমস্যা। এটা কোনো এক গ্রামের, জেলার বা রাষ্ট্রের সমস্যা নয়। বরফ গলে পৃথিবী অর্ধেক ডুবে যাচ্ছে। শিল্পোন্নত দেশের কারখানা থেকে নির্গত গ্যাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র দেশগুলো। সুতরাং এমন বৈশ্বিক সমস্যার সমাধান হতে হবে বৈশ্বিকভাবে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাস নির্গমন, যা বেশি ঘটে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি ইত্যাদি শিল্পোন্নত দেশগুলো। এখন গ্রামের মানুষ যদি 100 গাছ লাগায় আর পাশের দেশ কয়লা দিয়ে বিদ্যুৎ চালায়, তবে সেই স্থানীয় উদ্যোগ কতটা কার্যকর? যদি দোষ গ্লোবাল, তাহলে সমস্যার সমাধান হতে হবে গ্লোবাল। দ্বিতীয়ত, স্থানীয় উদ্যোগের সীমাবদ্ধতা আছে, অর্থের অভাব, কারিগরি জ্ঞানের অভাব, প্রশিক্ষণের অভাব। যেখানে উন্নত দেশগুলো কোটি কোটি ডলারের বাজেট থাকে জলবায়ু প্রকল্পে, সেখানে গ্রাম বা উপজেলা কিভাবে সমান ভূমিকা রাখবে? তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা, উপগ্রহ পর্যবেক্ষণ, আন্তর্দেশীয় সমঝোতা ও কঠোর আন্তর্জাতিক আইন, যা কোনো স্থানীয় উদ্যোগ দিয়ে সম্ভব নয়। স্থানীয় মানুষ যত সচেতন হোক, তার পক্ষে কার্বন ট্রেডিং বা সমুদ্র স্তর পর্যবেক্ষণ নয়। চতুর্থত, এক দেশের স্থানীয় আরেক দেশের ক্ষতি ঠেকাতে পারে না। ভারত যদি কার্বন ছাড়ে, বাংলাদেশ যতই প্লাস্টিক রিসাইকেল করুক, জলবায়ু তো বদলাবেই। এটাই বাস্তবতা। তাই আমরা বলছি, বিপদ যখন আন্তর্জাতিক, তখন প্রতিকার আন্তর্জাতিকভাবে হতে হবে। স্থানীয় উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু তা মুখ্য নয়, সহযোগী মাত্র। তাই মূল দায়িত্ব আন্তর্জাতিক সমাজের আইন করা, প্ল্যান্ট এবং কার্বন নির্গমন কমানোর পদক্ষেপে। তাই এই বক্তব্য স্থানীয় উদ্যোগেও আবশ্যক। শব্দের আকর্ষণীয় হলে বাস্তবে অপ্রয়োজনীয় ও অকার্যকর। ধন্যবাদ সবাইকে। চলো বাস্তবকে সম্মান করে কল্পনাকে নয়। পক্ষের শেষ বক্তা এবং সর্বকনিষ্ঠ বক্তা আমার একটা সপ্তম শ্রেণী, আগে তার সুন্দর এবং নান্দনিক সম্মানিত সভাপতি, বিচারকবৃন্দ, শ্রোতা ও পক্ষ দলের বন্ধুগণ, আমি আজকের আলোচ্য বিষয়ের পক্ষে কথা বলছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। প্রথমে বলি, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক হলেও এর ফলাফল সবচেয়ে বেশি অনুভূত থাকে স্থানীয় পর্যায়ে, যেমন খরা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা লবণাক্ততার মতো সমস্যাগুলো প্রতিটি গ্রাম, শহর কিংবা অঞ্চলে বাস্তবতা অনুযায়ী ভিন্ন রকম। তাই একমাত্র আন্তর্জাতিক উদ্যোগে এর সমাধান সম্ভব নয়। স্থানীয় উদ্যোগেরও কোনো বিকল্প নেই। প্রথম কারণ, আন্তর্জাতিক নীতিমালা প্রণয়ন করতে সময় লাগে, কিন্তু স্থানীয় জনগণ এখন প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, সাতক্ষীরার উপকূলীয় কৃষকরা যদি লবণাক্ততার মতো লবণ শোষিত ধান চাষ করতে শুরু করেন, এটি স্থানীয় সমাধান যা আন্তর্জাতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে নেওয়া সম্ভব। দ্বিতীয় কারণ, স্থানীয় জনগণ সবচেয়ে ভালো জানে তাদের পরিবেশের বৈশিষ্ট্য, প্রয়োজন এবং সম্ভাবনা। স্থানীয় উদ্যোগে নেওয়া কার্যক্রম যেমন সবুজায়ন, জলাধারণ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ ব্যবহার, এসব সরাসরি জলবায়ুর উপর প্রভাব ফেলে। তৃতীয় কারণ, পরিবেশ রক্ষা করতে হলে জনগণের অংশগ্রহণ করা জরুরি। স্থানীয় উদ্যোগ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করে এবং সরাসরি সম্পৃক্ত করে, এতে আন্তর্জাতিক চুক্তিগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়। তাই বলো, শুধু আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় মানুষ, স্থানীয় সমাধান, স্থানীয় সম্ভাবনা, এই তিনটি মিলে টেকসই জলবায়ু আন্দোলন গড়ে ওঠে। সুতরাং আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোগও আবশ্যক। এটা সময়ের দাবি, বাস্তবতার দাবি। ধন্যবাদ। এবার আমাদের মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আমি এবং আমার দল আলোচ্য বিষয়ের বিপক্ষে কথা বলছি। আমাদের স্পষ্ট অবস্থানে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয়ের বিরুদ্ধে প্রধান হাতিয়ার আন্তর্জাতিক উদ্যোগ হওয়া উচিত। স্থানীয় উদ্যোগ হতে পারে সহায়ক তরিকের নিয়ম। প্রথমেই বলি, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, যার মূল কারণ হল পরিমাণের কার্বন নিঃসরণ, যা ঘটে উন্নত বিশ্বের কারখানা, গাড়ি ও বিদ্যুৎ কেন্দ্র থেকে। বাংলাদেশ, নেপাল বা মালদ্বীপের মতো দেশের স্থানীয় উদ্যোগ কতটুকু শক্তিশালী হলে তারা চীন, আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলো দূষণের ভার সামাল দিতে পারবে? গ্রিনহাউস গ্যাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন বাতাসের সাথে মিশে সীমান্ত মানে নয়। এক দেশ দূষণ করে আরেক দেশের ক্ষতি ডেকে আনে।
এই জন্য স্থানীয় প্রচেষ্টা যথেষ্ট নয়। তারা বলছে স্থানীয় মানুষ সচেতন হলে পরিবর্তন সম্ভব, আর আমরা বলছি সচেতনতা ভালো, কিন্তু সচেতন হয়ে যদি বিশ্বের কার্বন নিঃসরণ চলতে থাকে তাহলে এই সচেতনতা দিয়ে কি লাভ? মাননীয় সভাপতি, একজন ফ্যান বন্ধ করলে আর বাসের জন্য যদি এসি চালিয়ে রাখেন তাহলে গ্লোবাল ওয়ার্মিং বন্ধ হয় না। বিশ্বের বড় 10টি দেশ প্রায় 70% কার্বন নিঃসরণ করে, যেমন ভারত, চীন, রাশিয়া, আমেরিকা ইত্যাদি। যুক্তরাষ্ট্র বা চীনের কার্বন নিঃসরণ বাংলাদেশের জলবায়ুতে তার প্রভাব ফেলে। তাই একটি দেশের স্থানীয় উদ্যোগের প্রভাব অন্য দেশের অবহেলায় হারিয়ে যায়। স্থানীয়ভাবে গাছ লাগিয়ে বা প্লাস্টিক কমিয়ে এই বৈশ্বিক গ্যাস দূর করা যায় না। দরকার সব দেশের সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ। জলবায়ু পরিবর্তন ঠেকাতে যা দরকার, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, কার্বন ক্যাপচার মেশিন, স্যাটেলাইট মনিটরিং, গ্রিন এনার্জি ট্রানজিশন, এগুলো ব্যয়বহুল, এগুলোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের প্রয়োজন। এগুলো কি কোনো গ্রামের স্থানীয় মানুষ দিতে পারবে? এসবের জন্য দরকার আন্তর্জাতিক সাহায্য, গবেষণা ও বাস্তব উদাহরণ যদি দেই, বাংলাদেশে বাপেক বা আইডিয়াল বিদ্যুৎ প্রকল্পের জন্য জার্মানি ও বিশ্ব ব্যাংকের সহায়তা ছিল। স্থানীয় উদ্যোগটি চিহ্ন সীমিত ও অনেক সময় কার্যকর। একটি গ্রামে বৃক্ষরোপণ হচ্ছে, আরেকটি শহরের রাস্তার পাশে বদল হচ্ছে, একটি স্কুলে সচেতনতা হচ্ছে, অন্যদিকে কারখানাগুলো বিষাক্ত ধোঁয়া ছাড়ছে। এইভাবে খণ্ড খণ্ড ও সংগঠিত উদ্যোগ দিয়ে কি বৈশ্বিক সমাধান সম্ভব? কখনোই না। জলবায়ুর পূর্বাভাস ও সংকেত আছে আন্তর্জাতিক পর্যায়ে। স্যাটেলাইট, উপগ্রহ, ক্লাইমেট মডেল, বৈশ্বিক বিশ্লেষণ ছাড়া আগাম সতর্কতা দেওয়া যায় না। IPCC এর প্রতিবেদন ছাড়া পৃথিবীতে জলবায়ু বিপদ বড়। এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা না থাকলে কোনো দেশ সচেতন হতো না। আন্তর্জাতিক তহবিল ছাড়া কাজ করা সম্ভব নয়। গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের এই তহবিল দরিদ্র দেশগুলোকে টাকা ও প্রযুক্তি জলবায়ু উন্নয়নের কাজের জন্য। জলবায়ু সমস্যা রোধে আন্তর্জাতিক আইন ও চুক্তি অপরিহার্য। প্যারিস চুক্তি, কাপ সম্মেলন, IPCC এর রিপোর্ট, এইসব আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একত্র করে সব দেশকে একত্রিত করে এবং বৈশ্বিক পদক্ষেপ নেয়। এগুলো ছাড়া কোনো দেশ বাধ্য নয় নিজেদেরকে পরিবেশ বান্ধব করার জন্য। সুতরাং আন্তর্জাতিক নীতি ছাড়া বৈশ্বিক প্রভাব ফেলা সম্ভব নয়। বাতাস উড়ে যায়, দেশ দেশ দূষণ ছড়ায় সীমাহীন প্রাণ করে। একটি গ্রামে গাছ লাগালে কি পৃথিবীকে বাঁচানো যাবে? প্রতিপক্ষের বক্তব্যে আবেগ আছে, উদ্যোগ আছে, কিন্তু কার্যকর সমাধান নেই। আমরা বলছি জলবায়ু পরিবর্তন কোনো আবেগ নয়, এটি বিজ্ঞানের লড়াই। এই লড়াইয়ে স্থানীয় উদ্যোগ হতে সহায়ক হতে পারে, কিন্তু নেতৃত্ব দেবে আন্তর্জাতিক উদ্যোগী। তাই আমরা বলি আশা নয়, বাস্তবতার নাম আন্তর্জাতিক উদ্যোগ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Please attention everybody. Attention, listen carefully. বড় ভাই গুণ তো করো হইব। এখন আগে বলে দিয়েছি যে পক্ষে এবং বিপক্ষে প্রধান বক্তার যুক্তি খণ্ডন। এখন আমাদের পক্ষে প্রধান বক্তা আমার বিপক্ষ বন্ধু একটু আগে উপস্থাপন করেছেন যে স্থানীয় উদ্যোগে জলবায়ু পরিবর্তন করা সম্ভব নয়। আন্তর্জাতিক উদ্যোগ সবচেয়ে কার্যকর বেশি, কিন্তু আমার বিপক্ষ বন্ধু বলেছেন যে আমাদের বন্ধু একটু উপস্থাপন করেছেন যে জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যা মোকাবেলায় প্রয়োজন আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক সমাধান। কিন্তু আমার বিপক্ষ বন্ধু জানেন না, মানুষের কর্মকাণ্ডের ফলে আমাদের পৃথিবীর এই গ্রিন হাউস গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি স্থানীয় উদ্যোগ সচেতন না হয় তাহলে কিন্তু এসব দিন দিন বাড়তে থাকবে। আমার বিপক্ষ বন্ধু বলেছেন যে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, আন্তর্জাতিক সমাধান এসব প্রয়োজন, কিন্তু বিজ্ঞান প্রযুক্তিতে এসব বেশি করে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে এসব প্রয়োজন, যেমন গাছ থেকে গাছ কাটা হচ্ছে, অতিরিক্ত কাঠ পোড়ানো হচ্ছে, এসব থেকে কার্বন ডাই অক্সাইড, মিথেন এসব গ্যাস বায়ুমণ্ডলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন যদি স্থানীয় জনগণ এসব বিষয়ে সচেতন হয় এবং কাঠ কয়লা না পুড়িয়ে অন্য কিছু ব্যবস্থায় যাতে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি না পেয়ে। ধন্যবাদ বিপক্ষে প্রধান বক্তাকে ভালো মনোনয়নের জন্য। এই মনোনয়নের সময় 3 মিনিট। মানে চতুর্থ বক্তা মেহেদী হাসানকে তার দলের পক্ষ থেকে যুক্তি বর্ণনের জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ সম্মানিত সভাপতি অভিযোগ মন্ডলী আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলতে চাই, আমার প্রতিপক্ষ দলের প্রধান বক্তা বলে গিয়েছিল হাসপাতাল নির্মাণের কথা, পূর্বতনে একটি হাসপাতাল নির্মাণের কথা। জলবায়ু পরিবর্তনের দিকে যদি হাসপাতাল নির্মাণের কথা বলি তাহলে সেখানে হাসপাতাল নির্মাণের কথা আসে না, সেখানে হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ এবং স্থানীয় উদ্যোগের বৈশ্বিক সমস্যা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। এখানে হাসপাতাল হিসেবে গণ্য হয় না।
যদি আমরা বৈশ্বিক বিশ্লেষণ ও গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানতে চাই তাহলে আমরা উন্নত বিশ্বের দিকে তাকাতে হবে, যেখানে প্রতিনিয়তই কার্বন নিঃসরণ হচ্ছে। সারা বিশ্বে প্রায় বড় 10টি দেশ প্রায় 70% কার্বন নিঃসরণ করছে। আমেরিকা, ভারত এবং রাশিয়া যেগুলো কার্বন নিঃসরণ করছে প্রতিনিয়ত, এবং ছোট দেশগুলোকে তারা আরো নিষেধ করছে যা তাদের কার্বন নিঃসরণ ত্যাগ করার জন্য। এখন প্রশ্ন হলো, যদি বড়রাই চাকরি রাখে ছোটদের উপর, তাহলে গ্লোবাল ওয়ার্মিং বন্ধ হবে? নিজেরা যদি বন্ধ না করে তাহলে কোনো সময় কিন্তু বন্ধ করা যায় না। তাই স্থানীয় উদ্যোগ কতটুকু সহায়তা হতে পারে তা আমার জানা নেই, কিন্তু স্থানীয় উদ্যোগ যে এতটা কম নয় তা আমরা বলি না। স্থানীয় উদ্যোগ সহায়ক হতে পারে, কিন্তু আন্তর্জাতিক উদ্যোগের সমান নয়, কারণ আন্তর্জাতিক উদ্যোগ সকল দেশ মিলে তার প্রচেষ্টা করা হয় এবং সকল দেশের সম্মিলিত প্রচেষ্টায় তা বন্ধ করা হয়। কিন্তু স্থানীয় উদ্যোগ একটি গ্রাম বা যেখানে সীমিত স্থানে কোনো একটা প্রজেক্ট বা গাছ লাগালে সেখানে স্থানীয় সম্পদ প্রধান বক্তা যে যুক্তি এই যুক্তি খণ্ডনটা কাজ করে আমরা সম্মানিত শিক্ষক মন্ডলী, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয় ছিল জলবায়ু পরিবর্তন সচেতনতার কর্মসূচি। তো এটার মাধ্যমে ছিল এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, এবং একটা হলো আন্তর্জাতিক উদ্যোগ আর একটা স্থানীয় উদ্যোগ। এই বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনা। তো যাই হোক, আমরা এতক্ষণ দীর্ঘ সময় ধরে তোমাদের এই পক্ষে বিপক্ষে আলোচনা শুনতেছিলাম। তো তোমাদের এই আলোচনা শুনতেছিলাম। আসলে জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলাটা, এটা আন্তর্জাতিক এবং স্থানীয় দুজনের সমন্বয়ের প্রয়োজন। এর প্রয়োজন থাকলেও যেহেতু এটা বিতর্কতা, যেমন আমরা গ্রাম এবং শহর সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতা করি, গ্রামের অনেক সুবিধা অসুবিধা আমরা তুলে দিই এবং শহরের সুবিধা অসুবিধা তুলে দিই। সব মিলে গ্রাম প্রয়োজন, শহরও প্রয়োজন। তো তদ্রুপ তোমাদের আজকের যে বিতর্ক প্রতিযোগিতা, এটা স্থানীয় উদ্যোগ এবং আন্তর্জাতিক উদ্যোগ উভয়ই প্রয়োজন। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, তোমাদের সুন্দর উপস্থাপনা পক্ষে এবং বিপক্ষে যে পয়েন্টগুলো আসলে তোমরা তুলে ধরছো যুক্তিসঙ্গত। এরপরেও একটা কথা আছে, সে আলোচনার মাধ্যমে সবার আলোচনাই সুন্দর হয়। সব মানুষ যদি এমএ পাস হয়, এমএ পাসের মাধ্যমে তোমাদের এই বক্তব্য পক্ষে বিপক্ষে আমি মনে করি সবার বক্তব্যই সুন্দর হয়েছে। এরপরেও আমাদের বিচারক মন্ডলী যারা, তারা তোমাদের সেই বক্তব্যের কিঞ্চিত পার্থক্য তুলে ধরছে। তো আজকের এই পার্থক্যতে সে আলোচনা আমাদের এই উপস্থাপক জনাব জ্যোতিপ্রকাশ সরকার স্যার এই ফলাফল ঘোষণা করবেন। তো আমি মনে করি আগামী দিনে তোমরা এই আলোচনা আরো সুন্দর করে উপস্থাপন করবা। আর ধন্যবাদ সবাইকে। এইবার স্যারকে ফলাফল ঘোষণার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। সুন্দর এবং যুক্তি আমাদের আজকের যে বিতর্ক প্রতিযোগিতা বিষয়, তুমি কি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যেমন আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগেও আমাদের তো জীবনে হার জিত থাকবে, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, তাই না? এখানে কারো কিন্তু মন খারাপ করার কিছু নেই। তাই বলতেছি যে সবাই এই জিনিসটাকে সুন্দরভাবে কি করতে হবে, আমাদের
সুন্দরভাবে নিতে হবে, ভালোভাবে নিতে হবে, এটাকে অন্যভাবে নেওয়া যাবে না। ফলাফল জীবনে কিছুই নেই, বা ব্যর্থ হলে এই ফল থেকে আরো কি এগিয়ে যাওয়া যায়। তা যাই হোক, আজকের যে ফলাফল আমাদের হাতে আসছে, আজকে যে রানার্স আপ হয়েছে সেই পক্ষের দল হইল রানার্স আপ। মানে কি রানার্স আপ বুঝো? হ্যাঁ। আর আমাদের যে বিজয়ী দল বিপক্ষে আবিদুর রহমান মুহার যে দল, সে বিজয়ী হয়েছে। তার জন্য একটা এই উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি, সে হইল আমাদের নবম শ্রেণীর ছাত্রী হ্যাপি আক্তার। তৃতীয় বক্তা মেহেদি হাসান। তৃতীয় বক্তা আবিদুর রহমান। এখানে আমি আগে করে দিয়েছি যে এখানে সুন্দরভাবে ভালোভাবে বক্তব্য করতে সবাইকে ধন্যবাদ, এবং অন্যভাবে না গিয়ে সুন্দরভাবে আকিবাল হাসান, আহমেদা, থ্যাংক ইউ। আতলি দিও ভাই, আতলি দাও। মেহেদি হাসান, মেহেদি হাসানকে তার পুরস্কার গ্রহণ করার জন্য সম্মানিত অতিথি